খবরটা স্কুলে ঢুকতেই পেয়ে গেলাম। তমালদা ও বিভা স্কুলের মাঠে দাঁড়িয়ে কথা বলছে। আমাকে দেখতে পেয়ে তমালদা এগিয়ে এসে বলল, খবরটা পেয়েছো? আমি বললাম, কি খবর? তমালদা বলল, ভেরি স্যাড, সুবোধ স্যার মারা গেছে। অবিশ্বাস্য খবরটা শুনে আমি চমকে গেলাম। বললাম, বলো কি, কখন মারা গেছেন? বিভাস বলল, কাল সকালে। আমি মনে মনে ভাবলাম, কাল সকালে মারা গেছেন, অথচ আমি এখন জানতে পারলাম। তমালদা বলল, কলকাতার নার্সিংহোমে মারা গেছে। কি হয়েছিল? তমালদা বলল, কিছুদিন ধরে হার্টের প্রবলেমে ভুগছিলেন। দুঃসংবাদটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। স্যার শুধু প্রধান শিক্ষকই ছিলেন না, আমার কাছে আরো অনেক কিছু, অনেক টুকরো টুকরো কথা মনে পড়ছে। আমি এই হাই স্কুলে জয়েন করেছি প্রায় 2.5 বছর হয়ে গেল। এই সময় স্যারকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আগেও তাকে চিনতাম, ছোট শহর বলে বেশিরভাগ লোকই চেনা। আগে থেকেই বিভিন্ন সভায় স্যারের বক্তৃতা শুনে তার পাণ্ডিত্য কিছুটা হলেও আঁচ করতে পেরেছিলাম। শেষ পর্যন্ত তার স্কুলে চাকরি পেয়ে গেলাম। এটা আমার কাছে সৌভাগ্য। গভীর চেহারায়, অসাধারণ ব্যক্তিত্বে অধিকারী প্রধান শিক্ষকের সুবোধ স্যারের কাছে জয়েনিং রিপোর্ট দিতে গিয়ে আমি কিছুটা হলেও নার্ভাস হয়ে পড়ি। বাংলায় এমএ হলেও ইংরাজিতে তার যথেষ্ট দখল, তার ওপর বিটি এলএলবি। জয়েনিং রিপোর্টে বারবার চোখ খুলিয়ে নিচ্ছি যাতে কোনো ভুল না থাকে। কয়েক মাসের মধ্যেই বুঝতে পারলাম, কড়া মেজাজের হলেও স্যার সহকর্মী ও ছাত্রছাত্রী সবার শ্রদ্ধার পাত্র, প্রিয় পাত্র। গত বছর একদিন স্কুলে যেতে বেশ দেরি হয়ে গিয়েছিল। স্যারের মুখোমুখি হওয়ায় ভয়ে তার চেম্বারের দিকে যাওয়ায় আমি এড়িয়ে চললাম। বিরতিতে পিয়ন এসে বলল, স্যার আমাকে ডেকেছে। কথাটা শুনে আমি ঘাবড়ে গেলাম। রেড ক্রুশ হয়ে স্কুলে আসতে দেরি হয়ে যাওয়ায় নিজেকে এমনিতেই অপরাধী মনে হচ্ছিল। এই ব্যাপারে স্যার নিশ্চয়ই কৈফিয়ত চাইবেন। ইতস্তত ভাবে ভাবছি, সত্যিটা কি বলেই দেব? ধীর পায়ে এগিয়ে অনুমতি নিয়ে স্যারের চেম্বারে ঢুকে পড়লাম। মনে মনে ঠাকুর নাম স্মরণ করছি। স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার মায়ের কি হয়েছে? স্যারের প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম। ভেবে পাচ্ছি না মায়ের অসুখের খবর স্যার কেমন করে জানলেন। পরবর্তী মনে হলো তমালদা বোধহয় বলেছে, কারণ সহকর্মীদের মধ্যে তমালদাই শুধু জানতো মা রেড ক্রুশে ভর্তি হয়েছে। আমাকে অনেকক্ষণ চুপ থাকতে দেখে স্যার আবার জানতে চাইলেন, কি হয়েছে, সিরিয়াস নয় তো? আমি বললাম, বিশ্রী জ্বর, সাথে ডায়রিয়া। অবস্থা বেশ সিরিয়াস ছিল, এখন কিছুটা হলেও কমেছে। তবুও আরো কয়েকদিন রেড ক্রুশে থাকতে হবে বলে ডাক্তার জানিয়েছে। স্যার বললেন, বাসায় না রেখে রেড ক্রুশে ভর্তি করে ভালোই করেছো। তোমার বাবাও এখানে থাকেন না, কখন কি হয়। একটু সময় থেমে স্যার বললেন, ঠিক আছে, কোনো দরকার লাগলে বলবে, আর বেশি অসুবিধা মনে করলে কাল স্কুলে না এলেও চলবে। কৃতজ্ঞ চিত্রে মাথা নেড়ে আমি স্যারের চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। রাত্রে আমি রেড ক্রুশে মায়ের কেবিনে বসে আছি। এমন সময় সহকর্মী তমালদা এলো, বলল, এনি প্রবলেম? আমি হেসে মাথা নেড়ে না বোঝালাম। তমালদাকে বললাম, একা এসেছো? সে বলল, বিভাস একটা বিয়েতে ব্যস্ত থাকায় আসতে পারেনি, আর স্যারকে বলেছিলাম যাবেন রেড ক্রুশে। একটু ইতস্তত করে স্যার বললেন, না আমি আর যাচ্ছি না, তুমি চলে যাও। বিবেকবান হয়েও স্যার না আসায় আমার মনটা খুব খারাপ হয়ে গেল। মাত্র 4 মাস আগের কথা। সেদিন স্যারের চাকরি থেকে অবসর নেবে। স্কুল ছুটির পর স্যারের ফেয়ারওয়েল পার্টি। সাধারণত ফেয়ারওয়েল পার্টিতে উপস্থিত থাকতে আমার খুব একটা ভালো লাগে না। এসব পার্টি কেমন যেন গুরুগম্ভীর পরিবেশ থাকে। যাই হোক, স্যারের ফেয়ারওয়েল পার্টি বলে কথা, আমি তো থাকবই। এক সময় সংক্ষিপ্ত ভাষণে স্যারের একটি উক্তি এখনো আমার মনে গেঁথে আছে। স্যার বলেছিলেন, ভেঙে পড়লে চলবে না, তাই তো বরিষ্ঠ নাগরিকের স্লোগান হোক, 60 থেকে শুরু। এরকম মানসিকতা থাকলে শরীর ও মন দুটোই সুস্থ সবল থাকে। সেদিন স্কুল থেকে ফেরার সময় আমার মনটা ভীষণ খারাপ ছিল। হঠাৎ স্কুলে অভিভাবকহীন হয়ে পড়ায় বাসায় ফিরতে প্রায় বিকেল গড়িয়ে গেল। আমাকে দেখে মা বললেন, কি রে, আজ এত দেরি, কোথায় গিয়েছিলি? আমি বললাম, মা, একটা দুঃসংবাদ আছে। আমাকে থামিয়ে দিয়ে বললেন, দুঃসংবাদ পরে হবে, এখন খেয়ে নে। তারপর মা গল্প শুরু করে দিলেন। বললেন, জানিস আজ কি হয়েছে? অফিস থেকে আসার সময় বাসের টায়ার রাস্তায় হঠাৎ পাংচার হয়ে যায়।
আমরা কি বিড়ম্বনায় পড়ে গেলাম। সবাই বাস থেকে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো বাস বা গাড়ি পেলাম না। বাধ্য হয়ে একটা অটো রিজার্ভ করে আমরা 3 জন এসেছি। এখানে এসে তেমাতা ক্রস করার সময় একটা বাইক আমাকে প্রায় ধাক্কা মেরে চলে গেল। আসলে আজকে দিনটাই অপয়া। মায়ের বলা কথাগুলো টুকরো টুকরো ভাবে আমার কানে আসছে। আমার মনটা পড়ে আছে স্যারের প্রতি। খেতে খেতে আমি বললাম, আজ আমাদের স্কুলের শোক সভা ছিল, তাই আসতে দেরি হলো। বিরক্তির সুরে মা বললেন, স্কুল কলেজের ডিবেট কম্পিটিশন, সেমিনার, ফেয়ারওয়েল পার্টি, শোক সভা এসব আজকাল লেগেই থাকে। তো আজ আবার কার স্মরণে শোক সভা? আমি বললাম, আমাদের স্কুলের প্রধান শিক্ষক সুবোধ স্যার। আমার কথায় মা চমকে গেলেন। অপ্রত্যাশিত খবর শুনে বললেন, সুবোধ স্যারের? বলিস কি? সুবোধ স্যারকে নিয়ে অনেক গল্প মা আমার কাছ থেকে শুনেছেন আমি চাকরিতে জয়েন করার পর থেকে। গল্প শুনতে শুনতে স্যারে মায়ের পরিচিত হয়ে গেছে। কথাটা শুনে মা আর কিছুই খেতে পারল না, চলে গেল। রাতে আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লাম। মায়ের খিদে নেই বলে মা রাতেও কিছু খেলো না। বিছানায় শুয়ে আছি, মা অন্য ঘরে টুকটাক কাজ করছে। বেশ কিছুক্ষণ পর টয়লেট যাওয়ার জন্য আমি বিছানা ছেড়ে উঠলাম। করিডোর দিয়ে যাওয়ার পথে মায়ের ঘরে রাখা আয়নায় চোখ পড়তেই আমি অবাক হয়ে গেলাম। দেখি মা একটা পুরনো বস্তা পচা বালুচুরি শাড়ি হাতে আনমনে দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে মায়ের ঘরে ঢুকে পড়লাম। ভূত দেখার মতো আমাকে দেখে মা চমকে গেলেন, বললেন, তুই এখনো ঘুমোসনি? আমি বললাম, ঘুম আসছে না। তুমি এত রাতে কি করছো? টেনে টেনে মা বললেন, আলমারিটা এই একটু গোছগাছ করে রাখছি। কথাটা বলে মা তাড়াতাড়ি হাতের শাড়িটা আলমারিতে ঢুকিয়ে আলমারিটা বন্ধ করে দিলেন। লাইটের সুইচ অফ করে বললেন, চল শুয়ে পড়ি। হঠাৎ প্রসঙ্গ ছাড়াই মা বললেন, তোদের স্যার বড় তাড়াতাড়ি চলে গেলেন। আমি বললাম, বয়স তো এমন কিছু হয়নি। তুমি একসময় কি যেন বলছিলে, স্যার আর তুমি একই সাথে পড়তে? আমাকে থামিয়ে দিয়ে মা বললেন, একই সাথে মানে একই ক্লাসে নয়। আমি যখন প্রি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন তিনি ওই বিএ ফাইনাল ইয়ারে স্টুডেন্ট ছিলেন। একই কলেজে হয় তাকে চিনতাম, ব্যাস এটুকুই। বেশ রাত হয়ে গেছে, তবুও চোখে ঘুম আসছে না। আত্মীয় না হলেও স্যার আমার কাছে ভীষণ আপনজন। তার মৃত্যুটা ভীষণ পীড়া দিচ্ছে। ঘুরে ফিরে স্যারের কথাই মনে হচ্ছে। হঠাৎ মনে হলো, মায়ের কি হয়েছে? অন্যদিন সারাদিন ক্লান্ত শরীরের পর বিছানায় এসে ঘুমিয়ে পড়তেন। আজ কি হলো, এখনো ঘুমোননি? সুবোধ স্যারের মৃত্যু সংবাদ শুনে মা কেন যেন একটা চমকে গেলেন। তোদের স্যার বড় তাড়াতাড়ি চলে গেলেন, এই কথাটা শুনে মধ্যে কি আফসোস ছিল? সেই পুরনো শাড়িটা হাতে নিয়ে মা লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলেন? শাড়িটা কি কোনো গভীর স্মৃতি বহন করছে? প্রায় সময় স্যারের নামে কথা বললে মা এড়িয়ে চলতেন। এটা স্কুলের ব্যাপার বলে এড়িয়ে যেতেন, না ইচ্ছা করে এড়িয়ে যেতেন। এই কথাগুলো আমার মাথায় ঢুকে গেল। কুচিন্তা একবার ঢুকলে বেরোতেই চায় না। সুবোধ স্যারের কথা মনে পড়ছে। তিনি ভীষণ স্নেহ করতেন, সব সময় সাপোর্ট করতেন। এই নিয়ে সহকর্মীরা প্রায় আমাকে হিংসা করতেন। এটা কি শুধু আমার ব্যবহারে খুশি হয়ে, শিক্ষকতায় খুশি হয়ে, নাকি অন্য কোনো কারণে? সম্পর্কের জটিল সমীকরণ সমাধান করতে ব্যস্ত হয়ে পড়েছি। লাগামহীন ভাবনার শেষ নেই। যতই ভাবছি স্যারকে নিয়ে মায়ের প্রতি সন্দেহ ততই ঘনীভূত হচ্ছে। মায়ের প্রতি নিচু ধারণা হচ্ছে। আমি মায়ের দিকে পেছন ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার মনে হলো, মায়ের ব্যাপারে এসব আমি কি ভুলভাল ভাবছি, কি আবোল তাবোল ভাবছি। কথাটা মনে হতেই ভীষণ অপরাধী মনে হলো। নিজের প্রতি ঘৃণা হচ্ছে। মায়ের অবদান কিছু কম নয়। আমার শ্রদ্ধার পাত্র সুবোধ স্যারের সঙ্গে মায়ের সম্পর্ক যাই থাকুক না কেন, তাতে আমার কি যায় আসে? মিছিমিছি তাদের নিয়ে এত কিছু চুলচেরা ভাবার কোনো মানে হয় না। সব সময় দায়িত্ব সচেতন মা আমার বড়ই মমতাময়ী।